আমরা এর আগের ভিডিওতে হ্যান্ডেল এবং অপারেটরস নিয়ে কথা বলছিলাম। এর আগের ভিডিওটি মিস গেছে যাদের, তারা সেই ভিডিওটি আবার দেখে আসতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আজকে আমরা আলোচনা করব টাইপস নিয়ে। তো শপিফাইয়ে বেশ কয়েক ধরনের টাইপস হতে পারে। এখানে যেমনটা দেখা যাচ্ছে যে স্ট্রিং, এরপরে আছে নাম্বার, বুলিয়ান, নেইল, অ্যারে এবং এমটি, এই কয়েক ধরনের টাইপস হতে পারে। তো টাইপসের শুরুতে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং। তো এই স্ট্রিং আসলে খুবই পরিচিত একটা টাইপস। এটা হচ্ছে যে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থেকে থাকে, শুধু স্ট্রিংই না, নাম্বার থাকে, বুলিয়ান থাকে। এরপরে হচ্ছে নীলটা আসলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকমভাবে থাকে, তো এটার টাইপটা একটু ভিন্ন। অনুরূপভাবে এমটিটাও একইভাবে কাজ করে। আর অ্যারে সম্পর্কে আমাদের তো সকলের ধারণা আছে, তো আমরা একটা একটা করে জানি। ওকে, আমরা যদি প্রথমত স্ট্রিংকে যদি জানতে চাই, তাহলে স্ট্রিং কথাটা বলতে আমাদের সামনে চলে আসে যে ডাবল বা সিঙ্গেল কোয়াটের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে স্ট্রিং হিসেবে নিয়ে নেয়, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাকে স্ট্রিং বলে। তো আমরা যদি শপিফাই কোড এডিটরে যাই, শপিফাই কোড এডিটর অনলাইনে লিকুইড লিখতে হবে, লিকুইড কোড এডিটর অনলাইন। ওকে, এটাতে গেলে এই যে যেমন এখানে নেমটা হচ্ছে লিকুইডটা হচ্ছে ডাবল কোয়াডের ভিতরে আছে, এবং এটাকে যদি আমরা এভাবে প্রিন্ট করি, জাস্ট এটা বাদ দিই, জাস্ট নেমকে যদি আমরা প্রিন্ট করি এবং এটাকে এক্সিকিউট করি, তাহলে এরকম লিকুইডটা রিটার্ন করবে, এবং এটার টাইপ হচ্ছে স্ট্রিং। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এবার নাম্বার। তো নাম্বারের ক্ষেত্রে আমরা জানি যে এরকম সিঙ্গেল কোয়াটের বাইরে অবশ্যই হতে হবে নাম্বার। এটা আমরা যদি 1 2 3 4 এইভাবে দিই এবং এটাকে যদি এভাবে এক্সিকিউট করি, তাহলে এরকম একটা নাম্বার রিটার্ন করবে। এটা মজার বিষয় হচ্ছে এই নাম্বারটা আমরা যদি দশমিক দিয়ে সামথিং দিই, তাহলে সে অটোমেটিক বুঝে নেবে যে এটা একটা ফ্লয়েড টাইপ। হ্যাঁ, ফ্লয়েড নাম্বার টাইপ। এটাকে বলে দিতে হয় না যে এটা হচ্ছে তোমার ইন্টিজার বা ফ্লয়েড টাইপ। এখানে নাম্বারের টাইপ বলে দেওয়া লাগে না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন বলে দিতে হয়, হ্যাঁ, নাম্বার বা ফ্লয়েড, পার্স ফ্লয়েড জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে হচ্ছে কিছু বলা লাগবে না, সে হচ্ছে যে সিচুয়েশান দেখেই বুঝে নেবে যে এটা ফ্লয়েড টাইপ নাকি নাম্বার। ওকে, তো এরপরে আসছে বুলিয়ান। বুলিয়ানের দুটো ধরন হতে পারে, একটা হচ্ছে ট্রু, একটা ফলস। আমরা সবাই জানি বুলিয়ান সাধারণত ট্রু, ফলস বা 0 1 নিয়ে কাজ করে। তো এটা বাইনারি ভ্যালু এটাকে বলা হয়। বাইনারি ভ্যালু বলতে 0 1 বোঝায়, আর অন্য কথায় এটাকে ট্রু আর ফলস বোঝায়। তার মানে আমরা যদি এটাকে যদি বলি যে এটা ট্রু, এবং এখানে যদি আমরা কন্ডিশন চালাই, সাপোজ এটাকেই আমরা এই করব, ইফ নেম, ওকে, এবং এটাকে আমরা ক্লোজ করি। সেমভাবে আমরা এই কন্ডিশন সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো, আমরা শুধু এটা দেখানোর জন্যই এই কাজটা করতেছি। এই সিনট্যাক্স সম্পর্কে আমাদের আরও ধারণা হবে। তার মানে যদি এটা ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে। ওকে, এক্সিকিউট করলাম, ট্রু প্রিন্ট করলো, এই যে ট্রু। ওকে, এরপরে আরও আছে, সেটা হচ্ছে যে নীল। ওকে, নীলটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটা সাধারণত ওয়েস 2-তে শপিফাই খুব রিসেন্ট যে আপডেটটা হয়েছে সেটাতে হচ্ছে যে এই নীলের ব্যবহার আছে অনেক। তো এই নীলটার কাজ হচ্ছে যখন আমরা ইমেজ আমরা ডিটেক্ট করতে যাব, সাপোজ কোনো প্রোডাক্টের ইমেজ আছে কি নাই, কারণ ইমেজটা হচ্ছে অপশনাল একটা ব্যাপার, যে সেটা হচ্ছে যে মার্চেন্ট দিয়েও দিতে পারে প্রোডাক্টের সঙ্গে, নাও দিতে পারে।
তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই নীল দিয়ে, এই নীল কন্ডিশন দিয়ে আমরা চেক করব যে ওই ইমেজটা এক্সিস্ট করে কি না। যদি করে ভালো কথা, সেটা প্রিন্ট করবে। আর যদি না করে থাকে তাহলে আমরা সেখানে একটা মেসেজ দেবো অথবা সেই জায়গাটাকে এমটি করে রাখবো, বা আমরা ইরর হ্যান্ডেলিংয়ের জন্য এটা আর কি ইউজ করব। ওকে, এখানে বলছে যে এটা নীল হচ্ছে একটা আনডিফাইন্ড ভ্যালু। ট্যাগস অর আউটপুটস দ্যাট রিটার্ন নীল ডোন্ট print anything to the page. Okay, they are also treated as false. এরপরে আসতেছে এখানে একটা নোট আছে, a string with the characters nil is not treated the same as nil. ওকে, এটা নীল তো নীল এইভাবেই লিখতে হবে নীল। এটা কখনোই আমরা সিঙ্গেল বা ডাবল কোয়াডের ভিতরে লিখবো না। এটা যদি সিঙ্গেল বা ডাবল কোয়াডের ভিতরে লিখি তাহলে এটা তো স্ট্রিং হয়ে যাবে। আমরা এটার আগে আলোচনা করলাম স্ট্রিং নিয়ে। তো সেটা আর কি একটু নোট আকারে এখানে ওয়ার্নিং দিয়ে দিছে যে হ্যাঁ, এটা কোনোভাবে যদি এইভাবে যদি কখনো ইউজ করা হয় তাহলে কিন্তু হবে না। তার মানে এটা এইভাবেই ইউজ করতে হবে, ডিরেক্ট নীল। ওকে, এবং এটা ডাবল এল আবার হওয়া যাবে না, NIL, অনেকে এটা ভুল করে, সেক্ষেত্রে আগেই বলে নিলাম। ওকে, এরপরে আসতেছে অ্যারে হচ্ছে যে আমাদের শপিফাইয়ে অ্যারেটাকে দুইভাবে আমরা প্রিন্ট করতে পারি। একটা হচ্ছে ফর লুপ দিয়ে, হ্যাঁ, আর একটা হচ্ছে টেবিল রো দিয়ে, যে এখানে বলে দেওয়া আছে আ লিস্ট অফ ভ্যারিয়েবলস অফ এনি টাইপ। হ্যাঁ, এটা আমরা জানি। টু অ্যাক্সেস অল অফ দ্য আইটেমস ইন অ্যারে ইউ ক্যান লুপ থ্রো ইচ আইটেম ইন দ্য অ্যারে ইউজিং ফর অর টেবিল রো ট্যাগ। এই ফর এবং টেবিল রো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এটা বাদ দিয়ে আমরা এতটুকু জানি যে অ্যারে একটা হচ্ছে কালেকশনস অফ ডাটা, যেটা আমরা লুপ চালিয়ে প্রিন্ট করব। ওকে, তো বাকি এটা কিভাবে প্রিন্ট করবে, কিভাবে থাকে, এগুলো আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, আপাতত আমরা এতটুকু জানি। ওকে, এখন এই যে অ্যারের আরও কিছু বিস্তারিত আলোচনা আছে, আমরা যখন প্র্যাকটিস করব তখন এটা ক্লিয়ার হবে। আমরা যদি ডিরেক্ট যদি এখানে দেখাই তাহলে হবে না, কারণ হচ্ছে আমাদের যে ডেটাগুলো থাকবে সেগুলো হচ্ছে যে জেসন ফরম্যাটে থাকবে, অবজেক্ট হিসাবে থাকবে, অবজেক্ট এবং প্রপার্টি হিসাবে থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অ্যারের ধরনটা হবে বিভিন্ন রকম। যেমন প্রোডাক্ট কালেকশনের ভিতরে বেশ কিছু প্রোডাক্টস থাকতে পারে। এখন এই কালেকশনের আন্ডারে প্রোডাক্টসটা হচ্ছে, প্রোডাক্টস প্রপার্টিটা হচ্ছে আমাদের অ্যারে প্রপার্টি। ওকে, তো ওটাকে আমরা প্রিন্ট করতে গেলে এরকম ফর অথবা টেবিল রো দিয়ে আমরা ইউজ করব। টেবিল রোটা সচরাচর ইউজ হয় না সব জায়গায়, হ্যাঁ, ফরটা ইউজ হয়, এতটুকু মনে রাখলেই হবে। মজার ব্যাপার হচ্ছে লুপ চালানোর ক্ষেত্রে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন বিভিন্ন ধরনের লুপিং সিস্টেম থাকে, তো এটার ক্ষেত্রে শুধু আমরা ফর এবং টেবিল রোই পাবো। তো টেবিল রোটার ইউজ কম, তাহলে ফর লুপটা দিয়ে আমরা এই কাজগুলো করব। এরপরে আসতেছে এমটি। ওকে, এই এমটিটা হচ্ছে যে সাপোজ কোনো একটা স্ট্রিং বা কোনো কিছু মিসিং আমাদের কোনো এর থেকে, যেমন এই যে এটার ক্ষেত্রে যদি পেজেস ডট অ্যাবাউট আস ইকুয়াল এমটি হয়, হ্যাঁ, তার মানে এটা হবে ট্রু। ঠিক আছে, এই আনলেসটা যে ইউজ করা হয়েছে এটা একটা আলাদা একটা ট্যাগ, এটা আমরা পরে আলোচনা করব। কিন্তু এতটুকু জানি আনলেসটা ইফের বিপরীত। ওকে, তার মানে এটা যদি এমটি যদি না হয় সেক্ষেত্রে এটা আসবে। ওকে, তো সেটাই বোঝাচ্ছে এখানে। তার মানে পেজেস ডট অ্যাবাউট আস, এই পেজেস অবজেক্টের ভিতরে আমার যদি অ্যাবাউট আস নামে যদি কোনো পেজ থেকে থাকে তাহলে হচ্ছে যে এটা প্রিন্ট করবে, পেজের টাইটেলটা প্রিন্ট করবে। এটা খুবই একটা ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ, যে আমি পেজ ডট টাইটেল আমি একটা দিলাম, অথচ সেইটার ওই পেজের টাইটেল নাই, বা আমি একটা নির্দিষ্ট পেজের একটা টাইটেল চাচ্ছি সেটা আমার নাই, সেক্ষেত্রে আমি এটা তো অযথা প্রিন্ট করার দরকার নেই। যেহেতু এখানে H1 ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, তো এরকম একটা ট্যাগ যদি ফাঁকা পড়ে থাকে তাও একটা স্পেস নেবে। সো এই জিনিসগুলো ইগনোর করার জন্য আমরা হচ্ছে যে এই যে এমটি দিয়ে চেক করব। ওকে, এরপরে আমরা আলোচনা করব ট্রুথি অ্যান্ড ফলসি নিয়ে। তা এটা মূলত আমাদের ডাটা টাইপ রিটার্ন করে। ট্রুথি বলতে ট্রু এবং ফলসি বলতে ফলস। তো আমাদের লিকুইডে যে ডাটা টাইপগুলো আছে সেগুলো হচ্ছে এরকম।
ট্রু ফলস নীল এমটি স্ট্রিং 0 এন্টিজার ফ্লয়েড অ্যারে এমটি অ্যারে পেজ এবং এমটি অবজেক্ট, এগুলো হচ্ছে আমাদের সব ডাটা টাইপ ইন লিকুইড। তো এই ক্ষেত্রে এখানে এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দুইটা জিনিসই শুধু আমাদের ফলসই রিটার্ন করতেছে, একটা হচ্ছে ফলস আর একটা নীল। তো এই ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল থাকা দরকার যে আমরা জানি না আসলে এমটি স্ট্রিংটা যেহেতু ট্রু রিটার্ন করতেছে, আমরা একটা ডাটা এক্সপেক্ট করতেছি এখানে, বাট সেই ডাটাটা সেখানে এমটি কিন্তু ট্রু রিটার্ন করতেছে। তো এই সব জায়গায় আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। তো এই জিনিসটা চেক করার জন্যে আমাদেরকে কি করতে হয়, ব্ল্যাঙ্ক অথবা এমটি এরকম দুটো জিনিস দিয়ে আমাদেরকে চেক করে নিতে হয় যে আদৌ সেটা কি এমটি বলতে সেই টাইটেলটা এক্সিস্ট করে কি না বা সেই টেক্সটটা এক্সিস্ট করতেছে কি না, সেইটা হচ্ছে আমাদেরকে চেক করে নিতে হবে। তো এরকম একটা উদাহরণ এখানে নিচে দেওয়া আছে যে সেটিংস ডট ফিচার্ড অপশনস পোর্শনস টাইটেল, এটা কি ব্ল্যাঙ্ক কিনা, যদি ব্ল্যাঙ্ক না হয়ে থাকে তাহলে সেটা প্রিন্ট করবে, নতুবা আমাদের অন্য কোনো কিছু প্রিন্ট করাবে। অন্যদিকে এমটিওর ক্ষেত্রেও এরকম পেজেস ডট রেসিপিস নামে যে পেজটা আছে সেটা আদৌ এমটি কিনা, যদি এমটি হয় তাহলে এটা আনলেস যেহেতু ইউজ হয়েছে তো এটা বিপরীতভাবে কাজ করবে, যদি ইকুয়াল এমটি হয় তাহলে আমাদেরকে এরকম একটা রিটার্ন করবে, আর যদি না হয়ে থাকে তাহলে একটা এলসের মধ্যে এটা রিটার্ন করবে। তো এই জিনিসটা হচ্ছে ট্রুথি এবং ফলসির একটা মুখ্য বিষয়। তো ডাটা টাইপগুলোর সাথে সাথে আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। এরপরে আসতেছে হোয়াইট স্পেস কন্ট্রোল। তো হোয়াইট স্পেস কন্ট্রোলে তেমন কিছু নেই, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই যে আমাদের ইফ কন্ডিশনটা যে এখানে চালানো হয়েছে এইটার মধ্যে আমরা একটা টাইটেল এখানে আমরা প্রিন্ট করছি, এটা সিঙ্গেল কোয়াডের ভিতরে, সেই টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। তো এখান থেকে এই পর্যন্ত এটা ঠিক আছে। এই যে জায়গাটা আমরা যে দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট করে একটা হাইপেন দেওয়া, এই হাইপেনটাই হচ্ছে আমাদের হোয়াইট স্পেসকে কন্ট্রোল করবে। কীরকম, আমরা যদি কখনো এখানে স্পেস দিয়ে কোনো কিছু প্রিন্ট করতে চাই বা উপরে আমাদের লিকুইড কোডের ভিতরে যদি উপরে বা নিচে কোথাও স্পেস পড়ে, এটার সামনে যে স্পেসগুলো থাকবে আমরা যদি এই হাইপেনটা ইউজ করি তাহলে সেই স্পেসগুলোকে সে কন্ট্রোল করবে, মানে রিমুভ করে দেবে। আর যদি এই স্পেসটা যদি পিছনে আমরা দিই তার মানে কি এই লিকুইড আমাদের যে সিনটেক্সটা আছে এইটার পরে যদি আমরা কোনো স্পেস দিয়ে থাকি তাহলে সেই স্পেসগুলোকে সে রিমুভ করবে। যদি এই দায়ের সামনে যদি স্পেস থাকে তাহলে সেটা রিমুভ করবে। ওকে, তো এই সব জিনিসকে কন্ট্রোল করার জন্যই সাধারণত আমাদের এই হাইপেনটা ইউজ করা হয়। এখন এটাকে আমরা যদি এভাবে দেখি, যেহেতু এটা লিকুইডের বাইরে ছিল এই স্পেসটা, সো আমরা যদি লিকুইডের ভিতরে যদি দিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইরকম একটা টেক্সটের পরে আমাদের একটা স্পেস আছে, আমাদের একটা স্পেস আছে, সেই স্পেসটা হচ্ছে এই যে এই স্পেসটা। ওকে, তো আমরা এই স্পেসটা দিছি কিন্তু এই জায়গায় আমরা হাইপেনটা ইউজ করি নাই। এখন আমরা যদি এখানে হাইপেনটা ইউজ করি তাহলে আমরা এই যে আউটপুটে দেখলাম কি এই জিনিসটা আমাদের একটা স্পেস নিয়েছিল, তো এই স্পেসটা সে রিমুভ করে দিয়ে ইনলাইন হয়ে গেল। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যখন এই স্পেসটা লাগবে তখন আমরা এই হাইপেনটা ইউজ করব না, আবার যখন আমাদের স্পেস এরকম করে রিমুভ করার ক্ষেত্রে আমাদের আবশ্যক হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করব। যেমন পাশাপাশি দুইটা ক্লাস আমরা যদি ডিক্লেয়ার করি কোনো HTML-এ কোনো একটা কন্ডিশনের লিকুইড কন্ডিশনের মধ্যে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। সাপোজ আমার একটা ডিভ আছে, ডিভের ভিতরে আমার একটা ক্লাস আছে, এইটা হচ্ছে আমার কমন ক্লাস। ওকে, কমন ক্লাস, আর এখানে আমার একটা ক্লাস থাকবে যেটা হচ্ছে কন্ডিশনকে ভিত্তি করে এই ক্লাসটা থাকবে। যেমন ইফ সাপোজ এটাকে কি বলবো, কালেকশন ডট ওয়াল ট্যাগস, এটার সাইজ যদি আমি বলি সাইজ গ্রেটার দেন 0 যদি এরকম হয়
তাহলে আমাকে বলবে যে অ্যাক্টিভ, এটা কন্ডিশনটাকে আমাদের অবশ্যই এন্ড করে দিতে হবে এবং এখানে আউটপুট হিসেবে আমরা এটা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের কালেকশন অল ট্যাগসের সাইজ আমাদের আছে, মানে 0 থেকে বেশি মানে কি এক্সিস্ট করতেছে, তার মানে আছে। সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা ক্লাস দেখাচ্ছে। এখন এই ক্লাসটার সামনে আমরা এরকম ডাবল স্পেস পাচ্ছি, কারণ এটার ভিতরে আমরা একটা স্পেস দিয়ে ফেলছি। ওকে, তো এই স্পেসটা রিমুভ করার জন্যে আমরা হচ্ছে কি করব, এইরকম একটা যদি হাইপেন যদি ইউজ করি আমরা, তাহলে সেই স্পেসটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখন আমি সামনে দিই নাই, পিছনে দিলাম। যদি আমি সামনে দিই তাহলে কি হবে, দেখি সামনে দিলে কি হবে। তাহলে এই ক্লাসটা হয়ে গেল কি কমন অ্যাক্টিভ। তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটাও কিন্তু আমরা পাইনি। সো এটা পাইতে গেলে আমাদের এইটা তুলে দিতে হবে, দিয়ে আমাদের যে ক্লাস সেপারেশন, কমন আলাদা এবং অ্যাক্টিভ, এই দুটো ক্লাস সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটো ক্লাস। তো সেক্ষেত্রে আমরা এখানে হাইপেন দেব না। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে হোয়াইট স্পেস কন্ট্রোল আমাদের হাতে। আমরা যদি সামনে এখানে যদি হাইপেন দিই তাহলে এটা লেগে যাবে কাছাকাছি দুটোই, আর যদি পিছনে যদি এখানে দিই, এটার দরকার ছিল এই জন্য আমরা দিছি, কারণ এখানে যদি আমরা কোনোভাবে স্পেস দিয়ে ফেলি তাহলে সেই স্পেসটা আমাদের রিমুভ করে দেবে। ওকে, তো এই জিনিসটাই হচ্ছে হোয়াইট স্পেস কন্ট্রোল। তো এই সামান্য হাইপেনটাই এখানে দেখাচ্ছে, এইটার কাজ হচ্ছে এরকম। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। তো আমরা এরপরে হচ্ছে যে ট্যাক্স নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।